সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মহুজ ডেলি ব্লগ। তো আজকে বছরের প্রথম দিন, সবাই অনেকভাবেই উদযাপন করছে, বাট আমি এই দিনটা খুব একটা ভালোভাবে উদযাপন করা বা আতশবাজি বাজানো এসব আমি পছন্দ করি না। তো আমি ঘরোয়াভাবে সিম্পলি যতটুকু করি ততটুকুই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। যেহেতু জীবন থেকে একটা বছর চলে গেল, মানে মৃত্যুর আরও এক ধাপ এগিয়ে গেলাম, সেখানে আয়োজন করে ঘটা করে দিনটাকে উদযাপন করার কিছুই নেই। শুধুই দিনটা উদযাপন করা বলবো না, ভালো মন্দ একটু কিছু খাবো আর কি। তো সেই জন্য আজকে একটু আয়োজনপাতি করছি। আজকে রান্না করব মহিষের মাংস। তো সেটার জন্য আমি জিরাগুলো টেলে নিয়ে এখন আমি বেটে নিচ্ছি, গুঁড়ো করে নিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজ বেটে নিব, পেঁয়াজ আমি বাটাও দিব প্লাস ভাজাও দেব। তো যেহেতু মাংসটা একটু ফ্রিজে ছিল, তো একটু বেশি মশলা দিয়ে রান্না করলে ভালো লাগবে। আর আমি সবসময়ই এভাবে বেশিরভাগ রান্না করি, সবসময় একঘেয়েমি রান্না ভালো লাগে না, যার কারণে একটু ব্যতিক্রম রান্না করছি আজকে। এভাবে একদিন খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। তো পেঁয়াজটা আমি একবারে মিহি করব না, আমি একটু আধা বাটা করে নিচ্ছি। তারপর আমি এখানে রসুন বেটে নিব। রসুনগুলো আমি আগে ছেঁচে নিচ্ছিলাম, যেহেতু ইন্ডিয়ান রসুন বেশি কষ্ট হবে না বাটতে। তো এগুলো আমি একটু ছেঁচে নিয়ে তারপর আমি বেটে নিব। আর আদাটা আমি আগেই বেটে নিয়েছিলাম, বাট আমার সুটটা নিতে মনে ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মাংস রান্না করার সময় সাথে সাথে বাটা মশলাটা দিলে টেস্ট একটা অন্যরকম আসে। ফ্রিজে থাকা মশলা দিয়ে রান্না করলে সেই টেস্ট পাওয়া যায় না। তো আজকের দিনটা কে কিভাবে উদযাপন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আজকের দিনটা সেভাবে উদযাপন করার মতন কিছুই না, কিন্তু তবুও মানুষ কেন জানি না এত কিছু করে, এত আতশবাজি, এত কিছু। এগুলো মানুষের জন্য ক্ষতিকারক, প্রাণী সম্পদের জন্য ক্ষতিকারক, পরিবেশের জন্য ক্ষতিকারক। কেন যে মানুষগুলো বোঝে না তাই জানি না। শিক্ষিত হয়েও অশিক্ষিতদের মতন কাজকর্ম করে। এই আতশবাজি বাজানোর কারণে অনেক দুর্ঘটনা ঘটে, সেটার সাক্ষীও আমরা রয়েছি। তবুও কেউ কেন যে এটা বন্ধ করে না, আল্লাহই ভালো জানে। তো এখানে আমি সব কিছু মশলা দিয়ে আগে মাখিয়ে নিব। তো এখানে আমি নুন দিয়েছি, হলুদ, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া। যেহেতু একটু ঝাল ঝাল করে রান্না করব, একটু বেশি করে মরিচ দিব। তো তারপর দিয়েছি রসুন বাটা, আদা বাটা, তারপর টক দই আর সাদা গোলমরিচ গুঁড়ো, আর সামান্য একটু রান্নার তেল দিয়ে আমি সুন্দরভাবে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আসলে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেস্টে রাখলে বেশি ভালো হয়, বাট আমার আজকে খুব বেশি তাড়া ছিল, কারণ আমি ঘরের অনেক কাজকর্ম করতে করতে আমার একটু লেট হয়ে গেছিলো। তো যেহেতু আমার হাজব্যান্ড দুপুরে খেতে আসবে, তো সেজন্য একটু তাড়াহুড়া করছিলাম। তো এখানে আমি আজকে রান্নাটা করব সরিষার তেল দিয়ে। তো সরিষার তেল দিয়ে আমি এখানে একটু সামান্য নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আমি আলুটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। সত্যি কথা বলতে মাংসের আলুটা আমার কাছে অসম্ভব ভালো লাগে। কেন জানি না, মাংসের আলুটা আমার কাছে এত বেশি ভালো লাগে। অন্য কোনো সবজি বা কোনো কিছুতে রান্না করলে আলুটা আমার এত একটা ভালো লাগে না, বাট মাংসের রান্না করা আলুটা কেন জানি না আমার খুব বেশি ভালো লাগে। আর যদি হয় নতুন আলু, তাহলে তো আর কথাই নাই। নতুন আলু যেহেতু, তো মাংসের সাথে রান্না তো করতেই হবে, আর আমার হাজব্যান্ড তো আলু লাভার, তো সেই কারণে কয়েকটা আলু দিয়ে নিলাম। তো আলুগুলো ফ্রাই করা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজের সাথে আমি তেজপাতা, দারচিনি, এলাচ, লং সব কিছু দিয়ে নিয়েছি। এটা যখন ব্রাউন কালার হয়ে আসবে পেঁয়াজটা, তারপর আমি ম্যারিনেট করা মাংসগুলো অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে ভেজে ভেজে নেব। আর মাংস আপনি যত বেশি কষাবেন, আপনার মাংসের স্বাদটা তত বেশি ভালো হবে। যে কোনো মাংসই হোক, মুরগি হোক বা গরু হোক বা ছাগল বা মহিষের মাংস, যেটাই হোক না কেন, আপনার কষানো যদি ভালো হয় তাহলে আপনার রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আমি সব সময় যেটা করি, আমি মাংস কষানোর সময় অনেককে দেখেছি যারা কিনা মাংস কষানোর সময় পানি দেয়, বাট আমি কখনোই পানি দেই না। আমি মাংসটা কষানোর সময় যে মাংসটার পানিটা থাকে সেটা দিয়েই আমি মাংসটাকে কষানোর ট্রাই করি। তো এখানে আমার অনেকটা পানি উঠেছে মাংসটা কষাতে কষাতে। তো এই কষানোর পানিটা দিয়েই আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। কষানো হয়ে গেলে আমি তারপরে আলু ভাজাটা দিয়ে দেব। আলুটা আমি প্রায় মাংসটা 80% সিদ্ধ হওয়ার পরে দিয়েছি, কারণ যেহেতু নতুন আলু, আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু পরে দেখা যাবে যে আলুটা গলে যাচ্ছে।
যার কারণে আমি আলুটা অনেকটা দেরিতে দিয়েছি। যখন গ্রেভিটা খুব ভালোভাবে হয়ে এসেছে, মাংসটাও 80% সিদ্ধ হয়ে গেছে, তখন আমি আলুটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিব। আর এটাকে আমি ঢেকে ঢেকে সুন্দর করে রান্না করে নেব। যেহেতু মহিষের মাংসটা খুব বেশি পানি দিয়ে সেদ্ধ করতে হয় না, আর আমি এখানে 80% প্রায় সেদ্ধ করে নিয়েছি কষানোর মধ্যেই। তো আমি অল্প পানি দেবো, যেহেতু আমি ঝোল রাখবো না। তো আমি অল্প কিছু পরিমাণ পানি দিলাম যাতে আলুটা আর মাংসটা খুব ভালোভাবে সফট হয়ে যায়। আর এই পর্যায়ে আমি একটু জিরে গুঁড়া দিয়ে নিলাম। জিরে গুঁড়া দেওয়ার পর দেখেন মাশাল্লাহ আমার মাংসের কালারটা কত সুন্দর এসেছে। আর সত্যি কথা বলতে অনেক বেশি ঝাল হয়েছিল, যেহেতু আমার হাজব্যান্ড ঝাল খেতে পছন্দ করে, তো আমি খুব বেশি ঝাল দিয়েছিলাম। আপনি কালারটা দেখলেই বুঝতে পারবেন মাশাল্লাহ অনেক সুন্দর এসেছিল কালারটা, আর মাশাল্লাহ স্বাদটা খুব ভালো হয়েছিল। এভাবে কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। এতে আমরা মা ছেলেরা খেতে বসে পড়েছি। সবসময় তার এরকম আবদার থাকে, আমি খেতে বসলে বা তার পাপা খেতে বসলে সে এভাবে বসে থাকে, সে একটু হলেও খাবে। সে যতই খাক না কেন, তাকে যতই দেওয়া হোক, তারপরও আমাদের থেকে তার ভাগ নিতে হবে। এটা হচ্ছে তার জন্মগত সমস্যা। জানি না আর কারো বিড়াল এরকম করে কিনা, আমার যতটুকু জানা আছে সব বিড়ালই এরকম হয়। তবে কিছু কিছু বিড়াল একটু অন্য টাইপের হয়, কিন্তু ওর যেটা অভ্যাস, ও সবসময় ওকে খেতে দিলে ওর প্লেটে একই খাবার, আমরা যেটা খাচ্ছি সেটাই ওকে দেওয়া হয়েছে, বাট ওটাও পরে খাবে, আমাদের প্লেট থেকে আগেও ভাগ নিবে। কারণ ওর আইডিয়াটা হচ্ছে যে আমার প্লেটের খাবার তো আর কেউ খাচ্ছে না, কিন্তু এখান থেকে যদি আমি না খাই এটা তো খাওয়া শেষ হয়ে যাবে। ওর প্ল্যানটা হচ্ছে এরকম। তো সে খাচ্ছিল আর আমিও খাচ্ছিলাম মজা করে, আলহামদুলিল্লাহ। আসলে আলুটা যখন মুখে দিচ্ছিলাম না, সত্যি আলুর টেস্টই আলাদা। মাংসের যে আলুটা হয় এটা টেস্ট সত্যিই অন্যরকম হয়, কেন জানি না আমার এত ভালো লাগে আলুটা। তো এখানে আমরা খেয়ে নিচ্ছিলাম। আর পুষ্পা ঘাটটা বাঁকা করে রেখেছিল, সে ইদানিং এরকম পুষ্পা মুভি দেখছিল কিনা আল্লাহ ভালো জানে, পুষ্পার মতন করে ঘাটটা পুরো বাঁকা করে রাখে। যতই সোজা করতে বলি না কেন সে এভাবেই রাখে। আসলে যারা বিড়াল পালন করেন তারা অবশ্য বলতে পারবেন, এই যে খাবারের থেকে একটু একটু করে ভাগ নেওয়া, এটা আসলে আমরা যারা ক্যাট লাভার আছি তারাই বুঝবো যে এটার ভালোবাসাটা যে কী জিনিস। সে একটু করে নিয়ে নিয়ে খাবে, না দিলে চেয়ে থাকবে, তারপর হাত টেনে ধরবে। আসলে সত্যিই খুব ভালো লাগা কাজ করে। আর দেখেন আমি দেখছিলাম বলে সে বারবার দেখছে, ক্যামেরার সামনে দেখছে, আমাকে দেখছে, মানে তার কথাই হচ্ছে যে মাম্মাম তো আমাকে দিবেই, ওর ইন্টেনশন হচ্ছে এরকম। অন্য অনেক বিড়াল আছে দেখবেন যারা কিনা খাবার টাইমে কাড়াকাড়ি করে বা মুখ দেয়, বাট আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার টাইগার এরকম করে না। ওকে খাবার দিলে ও খাবে। ওকে যদি ওর সামনে খাবার রেখেছি, ওর খাবারই আমি মেখে রেখেছি ওর প্লেটে, বাট যতক্ষণ পর্যন্ত বলবো না যে খেও না, ও খাবে না। যখন বলবো যে খাও তখন খাবে। এই ব্যাপারটা আমার কাছে মাশাল্লাহ খুব ভালো লাগে। আর এই জিনিসটা অনেকেই অ্যাপ্রিসিয়েট করে ওকে, যে ও খুব ভালো। তো এই তো দেখেন সে কীভাবে কথা শুনছে, সে জানে যে মামা আমাকে দেবে, তো সেজন্য আমি ওখানে বসতে বলেছি, সে ওখানে বসেছে। এই ফাঁকে আমি একটু তরকারির ঝোল নিয়ে এসেছিলাম, আর ওর জন্য আরেক পিস মাংস নিয়ে এসেছিলাম। তো খুব বেশি ঝাল ছিল, যার কারণে আমি তো খেতে বসেছি, নইলে ওকে মাংসটা ধুয়ে তারপর দিতাম, বাট এখন তো খেতে বসায় বারবার ওঠা সম্ভব না, তাই আমি ওকে একটু মাংসের ঝালটা কমিয়ে কমিয়ে দিচ্ছিলাম যাতে ওর সমস্যা না হয়। তো এ তো যেহেতু মাশাল্লাহ ও অ্যাডাল্ট, ওর বেশি একটা সমস্যা হয় না। একবার যেটা হয়েছিল, আমি ভর্তার জন্য মরিচ বাটতেছিলাম, ও ভাবতেছিল এটা খাবার। ও জাস্ট একটু শুনতে গেছিলো, শুনতে গিয়ে ওর নাকের ডগায় একটু মরিচ লেগেছিল, তো ও জিহ্বা দিয়ে সেটা পরিষ্কার করতেছিল। মানে ও জিহ্বা দিয়ে সেটা পরিষ্কার করতে গিয়ে এমন একটা অবস্থা হয়েছে, ও ঝালে মানে ও দৌড়াচ্ছে আর বারবার ঝাঁকাচ্ছে, আর মাথাটা মানে কেমন যেন ভয় পেয়ে গেছিলাম। তো এই ঘটনাটা যত মজার ততটা হচ্ছে ভয়ঙ্কর আমাদের জন্য, কারণ সেদিনও খুব বেশি ঝাল লেগেছিল। তো যার কারণে ও ঝাল খেতে পারে না, বিড়ালরা সচরাচর ঝাল খায় না। তো তো আমরা মা ছেলেরা খেয়ে নিচ্ছি। আর আপনারা দিনটা কীভাবে কাটালেন অবশ্যই জানাবেন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই বলবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।